নির্বাচনের দিন গণভোটে বিএনপি স্বাগত জানালেও সায় নেই জামায়াতের। রাষ্ট্রপতির আদেশ জারিতে ক্ষুব্ধ এনসিপি, মতভিন্নতার পরও নিরপেক্ষ সিদ্ধান্ত সরকারের, মত বিশ্লেষকের। মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়া, তুরাগ নদে ডুবে যুবকের মৃত্যু, আটক আরও একজন। বরগুনায় পুড়িয়ে দেয়া হলো পার্কিং করে রাখা বাস। রাজধানীর বেশিরভাগ ভবনের মাঝের স্থান যেন ময়লার ভাগাড়, জমে থাকা পানিতে মশার বংশবিস্তার, ঝুঁকিতে জনস্বাস্থ্য। বাসিন্দাদের অসচেতনতাকে দুষছে সিটি কর্পোরেশন। মাত্র 7 কিলোমিটারের হানিফ ফ্লাইওভার পাড়ি দিতে লাগছে ঘন্টার পর ঘন্টা। গুলিস্তানের সড়ক ফুটপাতে অবৈধ দখলে বেড়েছে ভোগান্তি, নামার পথে গতি হারাচ্ছে গাড়ি। এবং রিজার্ভের সঙ্গে বেড়েছে ঋণপত্র খোলার পরিমাণও। নিষ্পত্তি না বাড়ার কারণ খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যে নেতিবাচক প্রভাব দেখছেন বিশ্লেষক। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হওয়ার পরও মতানৈক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর। নির্বাচনের দিন গণভোটকে বিএনপি স্বাগত জানালেও সায় নেই জামায়াতের। রাষ্ট্রপতি জারি করা আদেশে ক্ষুব্ধ এনসিপিও। সংবিধান বিশেষজ্ঞ মনে করেন, রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রশ্নমালা রাখা হয়েছে বলে মনে করেন এই আইনজীবী। আর রাজনৈতিক বিশ্লেষক বলছেন, সঠিক পথে আছে সরকার। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান তার। হাসান ওয়ালির প্রতিবেদন। দীর্ঘ বৈঠকে ঐকমত্য এবং অনৈক্যের মধ্য দিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। তা নিয়েও মুখোমুখি রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার ভাষণ এবং রাষ্ট্রপতির আদেশ জারির পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে বেশ কিছু দলের পক্ষ থেকে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হবে নির্বাচনের দিন। তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নের জন্য একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। একই দিন গণভোট এবং নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের দিনই গণভোট মানতে নারাজ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে রাজপথে থাকা জামায়াত। আর রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারির সমালোচনায় এনসিপি। ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলে কাজ করা জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন, রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণভোটে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণের মতামত জানার চেষ্টাকে স্বাগত জানাচ্ছেন তিনি। সরকার খুবই একটা নিরপেক্ষ অবস্থান থেকে এটা জারি করতে পেরেছেন। পরস্পর বিরোধী অবস্থানকে বিবেচনায় নিয়ে ওনারা একটা মধ্যবর্তী জায়গায় এসে আদেশটা জারি করতে পেরেছেন, যেটা একটা বৃহত্তর ঐক্যের জন্য ভিত্তি হতে পারে। উচ্চকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত কিনা এই বিষয়টা গণভোটে নিয়ে যান, তখন আপনি অতিরিক্ত যেই তথ্যটা জানতে পারবেন সেটা হলো একটা বড় রাজনৈতিক দলের ভিন্ন মত সত্ত্বেও জনগণ এই বিষয়ে কি ভাবছে। জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার রাইট ট্র্যাকে আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান তার। অন্তর্বর্তীকালীন সরকার একটা রাইট ট্র্যাকেই আছে। কেউ খুশি হবে, কেউ অখুশি হবে। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার জন্য জুলাই সনদ সংক্রান্ত এটার একটা অবসান হওয়া জরুরি বলে আমি মনে করি। এবং এটা রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে যদি একটু ছাড় দেয় তাহলে সম্ভব। রাজনৈতিক দলগুলোর অনৈক্য পতিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন এই বিশ্লেষক। সেই জন্যই তো আমরা বলছি যে এই হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়ায় তুরাগ নদে ডুবে মৃত্যু হয়েছে একজনের। আরেকজনকে আটক করে দেয়া হয়েছে পুলিশের হাতে। পুলিশ বলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাত 10টার দিকে মিরপুরের বেড়িবাঁধে তামান্না পার্কের সামনে পার্কিং করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আগুন দেওয়ার অভিযোগে ধাওয়া করে দুজনকে। ধাওয়া খেয়ে তুরাগ নদে পড়ে মারা যান একজন, আরেকজনকে আটক করে পুলিশে দেয় জনতা। আমরা দেখছি যে আগুনটা লাগছে, তখনই মনে করেন ওর ধরছে। ধরার পরে এই যে নদীতে তো বেশি দূরে না, কাছেই, রাস্তার ওই অপর পৃষ্ঠে। তখনই মনে করেন ওই নদীতে গিয়ে একজন জাপ দিচ্ছে, আরেকজন রাতে নাতে ধরে ফেলাইছে। নাশকতা লোকের ধরতে গেছে, তখন আমরা আগুন নিভাবার চেষ্টা করছি।
তারপরে ফায়ার সার্ভিস নিয়ে হয়েছে। পুলিশ জানায় পানিতে পড়ে মারা গেছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাইয়াফ। আর হেফাজতে আছেন একাডেমিয়া স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নাহিয়া নামির সানি। তারা রাতে পার্টির প্রলোভনে বাসে আগুন দেয় বলে দাবি পুলিশের। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয় নিহত আব্দুল্লাহ আল সাইয়াফের মরদেহ। এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় শাহআলী থানায় মামলা করেছে কিরণমালা পরিবহন কর্তৃপক্ষ। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার মানে তখনকার শুনছি যে আগুন জ্বলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। আমার কাগজ আসছিল, লাইসেন্স আসছিল, সব শেষ। আমার ইঞ্জিন সহ পুড়ে গেছে। এটা ক্ষতির পরিমাণে এখন মনে করেন যে ম্যাক্সিমাম মনে করেন যে 8 থেকে 10 লাখ টাকার। আমরা যেটা প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যেটা মামলা করা দরকার সেটা করেছি আর কি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের ঘোষণার মধ্যে এর আগেও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অধিকাংশ ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান যেন ময়লার ভাগাড়। এই ময়লার স্তূপ একদিকে যেমন পরিবেশের জন্য মারাত্মক হুমকি, তেমনি বাড়ছে অগ্নিঝুঁকির শঙ্কাও। ভবনের বাসিন্দাদের অসচেতনতা আর সিটি কর্পোরেশনের অবহেলায় জমে থাকা এসব আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও নানা রোগ জীবাণু, যাতে আক্রান্ত হচ্ছেন সেই ভবনের বাসিন্দারাই। বিশেষজ্ঞরা বলছেন এতে ঝুঁকির মুখে পড়ছে শহরের পরিবেশ ও জনস্বাস্থ্য। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল। রাজধানী ঢাকা বিপুল মানুষের চাপে মেগা এই সিটিকে বাসযোগ্য রাখা এখন বড় চ্যালেঞ্জ। তার উপর আবর্জনা এই নগরের নিত্যসঙ্গী। সড়ক, মহাসড়ক আর অলিগলি তো বটেই, আবাসিক বা বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী স্থানও যেন কোনোভাবেই পরিচ্ছন্ন থাকতে পারছে না। দুটি ভবনের মধ্যবর্তী সংকীর্ণ স্থানগুলোতে বছরের পর বছর জমে থাকা পচা আবর্জনা। শুনতে অবাক শোনালেও বাস্তবতা হলো এইসব ময়লা আবর্জনা ফেলছেন খোদ সেই ভবনগুলোর বাসিন্দারাই। গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে এই শহরের লক্ষাধিক ভবন, তাই স্বভাবতই দুই ভবনের স্থানটুকু সরু ও অপ্রবেশযোগ্য। ফলে সিটি কর্পোরেশনের কর্মীরা সেখানে পৌঁছাতে পারেন না, যে কারণে দিনের পর দিন জমে থাকা পচা ময়লায় ছড়াচ্ছে দুর্গন্ধ, মশা আর নানা জীবাণু। অনেক সময় কাজের মেয়ে এরা ফাঁক পায়া ফুট করে ফালাই দিল। বারবার বলা সত্ত্বেও তারা দেখা যায় যে এটা একটা প্র্যাকটিসে হয়ে গেছে। কীটতত্ত্ববিদ বলছেন এই ময়লা থেকেই বংশ বিস্তার করছে মশা, বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি। পরিবেশবিদদের মত হলো বৃষ্টি হলে এসব ময়লা ড্রেনে পড়ে বন্ধ করে দেয় পানির প্রবাহ। দুই বিল্ডিং এর মধ্যে ময়লা যদি ব্যবস্থাপনা না করেন তাহলে সেটা তো গিয়ে ড্রেনকে আপনার ব্লক করে দিচ্ছে। শুধুমাত্র ডেঙ্গুই নয়, ওই মাঝখানে যে স্যাঁতস্যাঁতে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মাইক্রোঅর্গানিজম, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জন্মায়, ছোট্ট ছোট্ট পোকামাকড় জন্মায়, যেগুলো নানান ধরনের রোগ শোকের কারণ। এদিকে নাগরিক অসচেতনতা আর নীতিমালা বহির্ভূত ইমারত নির্মাণকেই সমস্যার অন্যতম কারণ হিসেবে দাবি করছে সিটি কর্পোরেশন। ফায়ার ইস্যু হিসেবে বাড়ি তৈরি করা হতো, তাহলে একটি ভবনের সাথে আরেকটি ভবনে কিন্তু দূরত্ব থাকতো। সুপরিসর কোনো প্রশস্ত না থাকে তাহলে এটি ময়লাটা আনাও কিন্তু কঠিন। আমি বলবো এটি নাগরিকের সম্পূর্ণ তার নিজস্ব দায়িত্ব। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী প্রতিদিন রাজধানীতে উৎপন্ন হচ্ছে প্রায় 8,000 টন বর্জ্য, যার বাইরে দুই ভবনের মধ্যবর্তী স্থানে কী পরিমাণ বর্জ্য ফেলা হচ্ছে তার কোনো হিসেব নেই কারো কাছেই। রাজধানীর ইমারতগুলোর মধ্যবর্তী বা সংকীর্ণ জায়গায় জমে থাকা ময়লা প্রতিদিনই শহরকে করছে অবাসযোগ্য। অসচেতনতা, দুর্বল তদারকি আর ইমারত নীতির ব্যর্থ বাস্তবায়নেই প্রতিদিনই শহরকে করছে অস্বাস্থ্যকর। এর থেকে মুক্তি পেতে দরকার তদারকি এবং আইনের প্রয়োগ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মাত্র 7 কিলোমিটার দৈর্ঘ্যের হানি ফ্লাইওভার পাড়ি দিতে ঘন্টারও বেশি যানজটে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। তীব্র যানজটে সীমাহীন ভোগান্তি। গুলিস্তানে সড়ক ফুটপাথে অবৈধ দখলদারিত্ব এই ভোগান্তির মূল কারণ। আবুল কালাম আজাদের ক্যামেরায় নাইম হাসানের প্রতিবেদন। ফ্লাইওভারে ভিডিও করা যাবে না, এটা তো গভর্নমেন্ট ফ্লাইওভার না। আরে ভাই এটা রাখেন না। জ্যামের কারণে ফ্লাইওভারে অক্সিজেনটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে রোগীটা মারা যায়। রাজধানীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুটে অবস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের। যানজট নিরসনে 2013 সালে চালু হয় এই অবকাঠামোটি। তবে এর বর্তমান অবস্থা দেখে লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যানবাহনের যে লম্বা সিরিয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হানিফ ফ্লাইওভারের প্রায় প্রতিদিনের চিত্র।
দীর্ঘ যানজটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগীদের প্রাণ যাচ্ছে ফ্লাইওভারেই। যানজটের কারণে কোনো দিক দিয়ে না যাওয়ার কারণে এমনভাবে ব্যথা পড়সা পড়ছে, সে আমাদের গাড়িতে ডেলিভারি করে দিচ্ছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা জ্যামটা ঠেলে আসতে হয়। হানিফ ফ্লাইওভারে সহজে ওঠা গেলেও নামার সময় পড়তে হয় ভোগান্তিতে। বিশেষ করে গুলিস্তান এলাকায় নামার সময় যেন আর ঘুরতেই চায় না গাড়ির চাকা। পরিসংখ্যান বলছে, যখন প্রতি মিনিটে ফ্লাইওভারের ঢাকামুখী লেনে প্রবেশ করে 100টির মতো গাড়ি, তখন বের হতে পারছে 40 থেকে 50টি। এতেই লেগে যাচ্ছে যানজট। গাড়িগুলো মূলত আমাদের নিচে টোল থেকে 3 লেনে বের হয়। বের হওয়ার পরে গাড়িগুলো 1 লেন হয়ে যায়, তো ওইখান থেকে অটোমেটিক জ্যামটা সৃষ্টি হয়। গুলিস্তানের রাস্তা ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ না হলে ফ্লাইওভারের সুফল মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। গুলিস্তানের আশেপাশের কোনো রাস্তা এখন সচল নাই। কার সামনে? মেয়র অফিসের সামনে। কোনো দায়বদ্ধতা আছে তাদের? নাই। এইটাই হলো বড় একটা সমস্যা। ডিএমপির ট্রাফিক বিভাগ রাস্তা থেকে হকার উচ্ছেদে কঠোর হওয়ার কথা বললেও অবস্থার পরিবর্তনের লক্ষণ নেই। অনেকবার উচ্ছেদ করা হয়েছে এবং নানা কারণে তারা আবার ফিরে এসছে। প্রতিদিন এই ফ্লাইওভারে 60,000-এর বেশি যানবাহন চলাচল করে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সাধারণ মানুষের প্রশ্ন, আর কতটা ভোগান্তির শিকার হলে সরকারের টনক নড়বে? কবে এই দুর্বিষহ যানজট থেকে তাদের মুক্তি মিলবে? নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দেশের রিজার্ভ বাড়ছে পণ্য আমদানিতে এলসি খোলার পরিমাণও। তবে কমছে নিষ্পত্তি, যা ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রিজার্ভ বৃদ্ধির পরও কেন ঋণপত্র নিষ্পত্তি বাড়ছে না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বাজারে কমছে আমদানি করা ভোগ্যপণ্যের যোগান। গেল জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের এলসি খোলার পরিসংখ্যানেই মিলেছে এমন তথ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা বেড়েছে 18.77%। তবে গত বছরের একই সময়ের তুলনায় নিষ্পত্তি কমেছে 5.11%। চাহিদা যোগান তত্ত্বে যা কমতে দিচ্ছে না উচ্চ মূল্যে চড়ে থাকা নিত্যপণ্যের দাম, ভোগান্তি বাড়াচ্ছে ভোক্তাদের। খুবই ঊর্ধ্বমুখী, আমরা মধ্যবিত্ত লোকেরাই কিনতে পারছি না। দাম কমলে তো আমাদের জন্য অনেক ভালো হবে। সরকার যাদের উপরে নির্ভরশীল, শুধু ফ্যাসিলিটি ওরাই পায়, ওরা এলসি করে, ওরা ডলার পায়, ওরা সব কিছু পড়ে। আমরা তো যার অ্যাঙ্গেলে আমরা ইম্পোর্ট করি। এখন যদি বিভিন্ন কয়েকটা কোম্পানির কাছে চলে যাওয়াতে যাতে মার্কেটটা অনেক সময় কন্ট্রোলে রাখা যায় না। শুধু ভোগ্যপণ্য নয়, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র নিষ্পত্তির হারও কমেছে প্রায় 11%, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। বেশি কমের এখানে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আপনার রিজার্ভ যেটি থাকুক সেটা আপনি খুব প্রুডেন্টলি ইউটিলাইজ করছেন কিনা। কারণ কিবরিয়া সাহেবের সময় আমার মনে আছে মাত্র $1 বিলিয়ন রিজার্ভ ছিল। ইকোনমি ওয়াজ রানিং ভেরি এফিশিয়েন্ট। সুতরাং আপনি রিজার্ভটা কিভাবে প্রুডেন্টলি ব্যবহার করছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে। ব্যবসা বাণিজ্যের এমন পরিস্থিতির মধ্যেই দেশে বাড়ছে রিজার্ভের পরিমাণ। এর কারণ হিসেবে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল থাকার পাশাপাশি এখনও বিদ্যমান সংকোচনমুখী আমদানি নীতিকে সামনে আনছে বাংলাদেশ ব্যাংক। ন্যূনতম 3 মাসের আমদানি মেটানোর মতো রিজার্ভ থাকলেই হয়, যেটা এখন 5 মাসের উপরে আছে। হ্যাঁ, অবশ্যই এটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা পৌঁছেছি এবং একই সাথে বিদেশি ঋণের বোঝাও অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির সঙ্গে অবশ্যই বাড়ছে ব্যাক টু ব্যাক এলসি খোলার পরিমাণ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকের অসহযোগিতা, কাস্টমস জটিলতা, বিদেশি বায়ারদের অনাগ্রহ সহ নানা প্রতিবন্ধকতায় 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন 1 লক্ষাধিক শ্রমিক। বেতন পরিশোধ করে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়বে বলে আশঙ্কা শ্রমিক নেতাদের। তবে সরকারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস জেলা কলকারখানা অধিদপ্তর ও বিকেএমই এর। শওকত আলী সৈকতের তথ্য, আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। একের পর এক সংকটের মুখে দেশের পোশাক কারখানাগুলো। ব্যাংকের অসহযোগিতা, ডলার সংকট, কাস্টমস জটিলতা, বিদেশি বায়ারদের অনাগ্রহ সহ আছে শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকটও।
নানা প্রতিবন্ধকতায় 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন 1 লক্ষাধিক শ্রমিক। 3 মাস ধরে আর কোনো বেতন দেয় না, কিছু দেয় না, ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে। ঘর ভাড়া, দোকান বাকি, ছেলেমেয়ের লেখাপড়া, এগুলো আমরা একদম চলতে পারতেছি না। টাকা না দিতে পারলে তো বলবে যে ঠিক আছে আমরা পারতেছি না, তোমরা একটু ধৈর্য ধরো, না কোনো কিছু না বলে আমাদেরকে ওখানে আর এখন যাইতে দিচ্ছে না। গভর্নমেন্ট থেকে আমরা ওই ধরনের কোনো আসলে আশাবাঞ্জক কোনো সাপোর্ট পাচ্ছি না। অলমোস্ট 200 থেকে 250 ফ্যাক্টরি বন্ধ। যেমন আমার জানা মতো কিছু আমাদের নারায়ণগঞ্জ বেল্টেও কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তো এগুলো যদি আমরা আসলে দেখি, আমরা আসলে মাঝারি গুছের ফ্যাক্টরি, আমরাও কিন্তু এটা আতঙ্কগ্রস্ত হই। বেতন পরিশোধ করে কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা শ্রমিক নেতাদের। তবে এ বিষয়ে আইনি সহায়তা সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক। যে সকল শ্রমিকরা কর্ম হারিয়েছে তাদেরকে কর্মে ফেরানো, এটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি তা না হয়, অনেকে বেকার আছেন, তারা হয়তো অপরাধের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যদি কোনো শ্রমিক তার প্রাপ্য পাওনা না পায়, আমাদেরকে এখানে লিখিত আকারে জানাতে পারেন। আমরা সেই অনুযায়ী ইনিশিয়েটিভ নেই। আমরা মালিককে ঢাকায় এখানে শ্রমিক পক্ষ থাকেন, তাদের সাথে বসে 124-এর কোন অনুযায়ী আমরা সমঝোতা করার চেষ্টা করি। আমরা সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক সহ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন বিকেএমই এর সভাপতি। এখন এই মুহূর্তে যেটা দরকার, এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা সবচেয়ে বেশি থাকা উচিত, যে কাকে কিভাবে সেভ করে আনবে, ব্যাংকগুলি সেখানে এগিয়ে আসবে, বাংলাদেশ ব্যাংক সেখানে সাপোর্ট দিবে এবং সেখানে লং টার্ম তাকে ফ্যাসিলিটি দিতে হবে, রিশিডিউল করতে হবে লং টার্মের জন্য। ওই 6-7 বছর হবে না, 10 থেকে 15 বছর, প্রয়োজনে 20 বছর তাকে ওই ফ্যাসিলিটি দিতে হবে। বিকেএমই এর তথ্য মতে জেলায় সহস্রাধিক পোশাক কারখানার মধ্যে চালু মাত্র 350টি, আর দেশের 40% পোশাক রফতানি হয় নারায়ণগঞ্জ থেকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। শীতকালীন সবজি সরবরাহ থাকলেও সপ্তাহ ব্যবধানে 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। বাজারের সবশেষ খবর জানাতে কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কিন্তু বাজারে আজ ক্রেতা সমাগম কিন্তু বেশ বেশি। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে কিন্তু বাজার মুখরিত হয়ে আছে। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের সবজির বাজারে। আমি যদি বলি একটু বাজার সকাল থেকে বাজার ঘুরে আমরা যা দেখতে পেয়েছি যে সবজির দাম কিন্তু সপ্তাহ ব্যবধানে 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। বেশিরভাগ শীতকালীন যে সবজি সরবরাহ সেটির সংকটের কারণে কিন্তু দাম বাড়তি বলে জানিয়েছেন বিক্রেতারা। আর দিনের ব্যবধানে কিন্তু দাম বেড়েছে প্রায় 40 থেকে 50 টাকা পর্যন্ত। আমি যদি আপনাদের একটু দাম যদি জানাতে চাই, বর্তমানে কিন্তু এক পিস ফুলকপি বাঁধাকপি কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকায়, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকায়, যেটি আগের সপ্তাহে ছিল 30 টাকা, টমেটো 120 টাকায় বিক্রি হচ্ছে, বরবটি 50 টাকায় বিক্রি হচ্ছে। শিমের দাম কিন্তু সব থেকে বেশি বেড়েছে। গেল সপ্তাহে সিম 60 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু শিমের দাম চলেছে 140 টাকা পর্যন্ত। টমেটোর দামও বেড়েছে, টমেটো কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকায়, যেটি গেল সপ্তাহে ছিল 70 টাকা। করলা বিক্রি হচ্ছে 100 টাকা, যেটি আগের সপ্তাহের দাম ছিল 80 টাকা। মূলা গেল সপ্তাহের দামে কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 40 টাকায়। বিক্রেতারা বলছেন যে পরিমাণে শীতকালীন যে পরিমাণে সবজি সরবরাহ সে পরিমাণে তার থেকেও অনেক বেশি চাহিদা থাকায় কিন্তু সবজির দাম এরকম বেড়েছে। আর এদিকে পেঁয়াজের দাম কিন্তু সপ্তাহ ব্যবধানে খুচরা বাজারে 10 টাকা কমেছে। বর্তমানে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে। আর মাছের বাজারের কথা যদি বলি, মাছের বাজার কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। রুই মাছের কেজি কিন্তু 550 থেকে 600 টাকা, কাতলা মাছের কেজিও কিন্তু 550 থেকে 600 টাকার মধ্যে। পাবদার কেজি চড়েছে 400-তে, তেলাপিয়া 220 টাকায় বিক্রি হচ্ছে, চাষের পাঙাশ বিক্রি হচ্ছে 200 টাকায়। আর সব থেকে যেটি বেড়েছে যে মাছের দাম সেটি হচ্ছে জাতীয় মাছ ইলিশের দাম বেড়েছে। ইলিশের দাম কিন্তু 1 কেজির 1 পিস ইলিশ কিনতে কিন্তু ক্রেতাকে গুনতে হবে 3200 টাকা। আর 1.5 কেজির 1 পিস মাছ যদি ক্রেতাকে কিনতে হয় তবে কিন্তু তাকে দাম দিতে হবে 5100 টাকা পর্যন্ত। এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম কারণ বাজারে। শরীয়তপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বিনা চাষে রসুন আবাদ। কম খরচ ও আগাম ফলন পাওয়ায় কৃষকরা এখন ঝুঁকছেন এ চাষ পদ্ধতিতে।
তবে চলতি মৌসুমের শুরুতে বৃষ্টিপাতে নিচু জমিতে পানি জমে ক্ষতি হয়েছে আবাদ করা রসুনের। আর সার ও কীটনাশকের বাড়তি দামে কিছুটা বিপাকে কৃষকরা। তবে তাদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। কিছুদিন আগে কৃষকের ঘরে উঠেছে আমনের ধান, তারপরেই এসব জমিতে এখন চলছে রসুন রোপণের তোড়জোড়। মূলত আমন ধান কাটার পর জমির খড় সরিয়ে সেই জমিতেই আবাদ করা হবে বিনা চাষ পদ্ধতিতে রসুন। শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় রসুন চাষের লাভজনক এই পদ্ধতি অবলম্বন করে কৃষকরা দিন দিন হচ্ছেন স্বাবলম্বী। তাই জেলার প্রতিটি উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে বিনা পদ্ধতিতে রসুন আবাদ। খরচ হয় প্রতি করে মনে করেন 2 থেকে 2,500 টাকা। বিনা চাষে খরচ একটু কম হয় আর চাষে খরচ বেশি হয়। কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় জমিতে পানি জমে রোপণ করা অনেক রসুন খেতে নষ্ট হয়েছে। আর সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা। তাই সরকারি সহযোগিতার দাবি তাদের। খেতে যখন পানি জমে যায় তখনকার রসুনটা নষ্ট হয়ে যায়। রসুন নষ্ট হয়ে গৃহস্থের অনেক ক্ষতি হয়। সার আর কীটনাশকটা যদি কমাইতো তো একটু কিছু বাঁচত। যে ওষুধ মনে করুন আগে আমরা যে কাজ মানে উপকার পাইতাম, তাই এখন মনে করুন ডবল স্প্রে করলেও মনে করুন যে এরকম কাজ করে না। অন্ত সারের দাম বেশি, যে বদলার দাম কামলার দাম বেশি, সব দিক দিয়ে বেশি। এদিকে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা কৃষি অধিদপ্তরের। এই পদ্ধতিতে আবাদ করলেও চাষাবাদের খরচ কম হয়। এই জমিতে আর কোনো ওষুধ দিতে হয় না, সার দিতে হয় না এবং সেচও লাগে না বললেই চলে। এতে করে তার উৎপাদন খরচ কম হয়। আর এছাড়া আমাদের কৃষকদের আমরা বিভিন্ন প্রশিক্ষণ এবং মাঠ দিবস অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই ব্যাপারে সচেতন করে থাকি। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে জেলায় রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,750 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। সময় সংবাদ, শরীয়তপুর। কুয়েতে নেয়ার প্রলোভন দেখিয়ে রাজবাড়ীতে 10 যুবকের কাছ থেকে 22.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। প্রতারণার শিকার হয়ে চরম হতাশায় ভুক্তভোগীরা। দালালের বিরুদ্ধে মামলাও করেছেন তারা। মামলার তদন্তে টাকা হাতিয়ে নেওয়ার সত্যতাও পেয়েছে সিআইডি। আশিকুর রহমানের রিপোর্ট। বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় অভিযুক্তকে ঘিরে ক্ষিপ্ত হয়ে ওঠেন ভুক্তভোগীরা। রাজবাড়ীর কালুখালী উপজেলার কয়েক যুবকের অভিযোগ, পূর্ব পরিচিত হারুন তাদের কুয়েতে চাকরির প্রলোভন দেখিয়ে 10 জনের কাছ থেকে 22.5 লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু 1.5 বছরেও তাদের কুয়েতে পাঠায়নি হারুন। আর টাকা চাইলেই নানান টালবাহানা, এমনকি হুমকিও দেয় সে। এ ঘটনায় মামলা করেও কোনো প্রতিকার পাননি বলেও অভিযোগ তাদের। 1.5 মাসের কথা বইলা 1.5 বছর হয়ে গেছে, কিন্তু পাঠাইতেছে না এখনো। এই তদন্তের কোনো প্রতিকার পাই নাই এখন তোমার। আমাদের 10টা ফ্যামিলির 10টা ছেলের ভবিষ্যৎ শেষ অলরেডি। না আমাদের বিদেশ পাঠাক, আর না হলে আমাদের টাকা আর পাসপোর্ট ফেরত দে। এদিকে অভিযুক্ত হারুন টাকা নেয়ার কথা স্বীকার করলেও আসমত ফকির নামে আরেক দালালকে তা দিয়েছেন বলে দাবি তার। আমাকে তো বলছে যে ভাই আমার 10টা লোক দেন, আমি তাকে কুয়েতে নিয়ে যাবো। কত টাকা? 3.5 লাখ টাকা। তখন আমি বলছি ভাই আগে আমার 5 জন নিয়ে দেখেন, তারপরে 5 জন লাগলে আরো 5 জন দেন। তখন লোকে আর প্রথম 5 জনের টাকা ক্লিয়ার, পরের 5 জনের ছেলেকে 5 লাখ দিছে। দেওয়ার পরে এখন এই সময় টেনে ঘুরাইতেছে। ভুক্তভোগীর দায়ের করা মামলাটি সিআইডি তদন্ত করে হারুন ও আসমত ফকিরের বিরুদ্ধে টাকা নেয়ার সত্যতা পাওয়ায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। অনেকবার ডেকেছি, সে আসে নাই। যেহেতু তার অ্যাকাউন্টে টাকা গিয়েছে এবং হারুন সে টাকা নিয়েছে, সেজন্য আমরা দুজনকেই বিবাদী করে আমরা আদালতে চার্জশিট দাখিল করেছি। তদন্তকারী কর্মকর্তার তথ্য মতে অভিযুক্ত আসমত ফকিরের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় প্রতারণার মামলা রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছে পরিবার। নিহত আশরাফুলের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে শোকের মাতম। পুলিশ জানায় মঙ্গলবার রাতে বন্ধু জওয়ারেসের সঙ্গে রংপুর থেকে ঢাকায় আসেন আশরাফুল। বুধবার রাত 9টা পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে খোঁজ পাওয়া যায়নি। তিনি পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসা করতেন। আশরাফুলের মৃত্যুতে গ্রামের বাড়িতে স্বজনদের শোকের মাতম। জড়িতদের বিচার দাবি স্বজনদের। পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বদরগঞ্জ থানায় নিখোঁজের জিডিও করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিকৃতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিবিসি।
তবে $1 বিলিয়ন ক্ষতিপূরণের ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছে গণমাধ্যমটি। নতুন করে 2022 সালের আরও একটি সম্পাদিত ক্লিপ সামনে আসায় চাপ বেড়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির ওপর। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার কথা জানিয়েছে বিবিসি কর্তৃপক্ষ। বিতর্কের কেন্দ্র বিবিসির প্যানোরামা অনুষ্ঠান। সম্প্রতি ট্রাম্পের দুটি ভিন্ন সময়ের বক্তব্য একসঙ্গে সম্পাদনা করে উপস্থাপনের ঘটনায় ব্রিটিশ সংবাদ মাধ্যমটি ঘিরে আলোচনা শুরু হয়েছে। যদিও এ ধরনের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি। চিঠিতে 2021 সালের 6 জানুয়ারির ভাষণ জুড়ে দেয়া ওই বক্তব্যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানানোর মতো ভুল ধারণা জনমনে তৈরি হতে পারে বলেও স্বীকার করেছে সংবাদ মাধ্যমটি। সেটা অনিচ্ছাকৃত উল্লেখ করে কোনোভাবে মানহানির উদ্দেশ্যে এটা করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসিকে $100 কোটি ক্ষতিপূরণ মামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা। গত সোমবার বিবিসিকে এ সংক্রান্ত একটি চিঠিও দেয়া হয়, যেখানে শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়ার কথা জানানো হয়। এ সময়ের মধ্যে সংবাদ মাধ্যমটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করার পাশাপাশি ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয়। তবে তার আগে ক্ষমা চেয়েছে বিবিসি। এমনকি ট্রাম্পের অভিযোগের পর একই দিনে পদত্যাগ করেন সংবাদ মাধ্যমটির পরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। এদিকে বিবিসির একজন মুখপাত্র জানিয়েছেন, রোববার পাওয়া একটি চিঠির প্রেক্ষিতে বিবিসির আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের কাছে চিঠি পাঠিয়েছেন। বিবিসির চেয়ারম্যান শামির শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে এ ধরনের কর্মকাণ্ডের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি, যেখানে বিবিসির প্রামাণ্যচিত্রটি পুনরায় প্রচারের কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়। এদিকে 2022 সালে প্রচারিত বিবিসি নিউজ নাইটের একটি ফুটেজেও ট্রাম্পের বক্তব্যের অংশ জোড়া লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার কথা জানিয়েছে বিবিসি কর্তৃপক্ষ। তবে এটাই প্রথম নয়। গাজায় যুদ্ধ পরিস্থিতির তথ্য ভুলভাবে উপস্থাপন, আরবি সংস্করণে ইসরায়েলি পক্ষপাত কিংবা ট্রান্সজেন্ডারের অধিকার সংক্রান্ত প্রতিবেদন একপাক্ষিকভাবে উপস্থাপন সহ নানা ক্ষেত্রেও সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে লড়বে আলবিসেলেস্তারা। অ্যাঙ্গোলার মাঠে অনুশীলনে মেসিকে দেখতে এদিন স্টেডিয়ামে উপস্থিত হন দর্শকরা। মেসিদের বিপক্ষে খেলতে নানা ধরনের আয়োজনও করেছে স্বাগতিকরা। অ্যাঙ্গোলার ঘরের মাঠে ম্যাচ শুরু আজ রাত 1টায়। এটা আর্জেন্টিনা, স্পেন কিংবা যুক্তরাষ্ট্র না, আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। দেশটির স্তাদিও 11 নভেম্বর এক কথায় জ্যাম প্যাকড। এই উন্মাদনা তো শুধু একজনের জন্যই, তিনি ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। অ্যাঙ্গোলার মাঠে বিশ্বকাপ জয়ী তারকাকে দেখতে কত আয়োজন ভক্তদের। কেউ আর্জেন্টিনার জার্সি পরে, কেউ পতাকা নিয়ে, কেউ আবার ব্যানার নিয়ে মাঠে হাজির এলএমটেনকে এক নজর কাছ থেকে দেখতে। বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে আগেই। 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সব ম্যাচ শেষ করে এবার বিশ্বকাপের জন্য প্রস্তুতির মিশন মেসি আলভারেজের। সেই প্রস্তুতি স্বার্থে প্রীতি ম্যাচগুলোতে চোখ লিওনেল স্ক্যালোনির দলের। ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সে লক্ষ্যেই আফ্রিকার দেশটিতে পৌঁছেছে আলবিসেলেস্তারা। সেখানে পৌঁছে অনুশীলনও করেছে আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার বিপক্ষে বড় ধরনের কোনো ইনজুরি সমস্যা নেই আর্জেন্টিনা দলে। তবে হাঁটুর ইনজুরিতে এই ম্যাচে স্ক্যালোনি পাচ্ছেন না এনজো ফার্নান্দেজকে। এই মাসের শেষের আগে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার সম্ভাবনা নেই এই চেলসি তারকার। আর কাফ ইনজুরি থাকায় এই ম্যাচে লিয়ান্দ্রো পারেদেসকে নিয়েও আছে কিছুটা শঙ্কা। তবে মেসি, আলভারেজ, এমিলিয়ানো মার্তিনেজ সহ বাকি সবাই আছেন ফুল ফিট। অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামার আগে পুরোপুরি নির্ভর কোচ লিওনেল স্ক্যালোনি। আর আফ্রিকার দলটার বিপক্ষে এর আগে খেলার অভিজ্ঞতা থাকলেও সেখানে সুখস্মৃতি সঙ্গী করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 2006-এ শেষবারের মতো মুখোমুখি হয় দুদল। সেবার জয়ের দেখা পায় বিশ্ব চ্যাম্পিয়নরাই। এই ম্যাচে মাঠে নামার আগেও নামে ধামে পিছিয়ে থাকা দলটার বিপক্ষে জয়ের প্রত্যাশা আর্জেন্টিনার। তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না অ্যাঙ্গোলাও, জয়ের জন্যই মুখিয়ে তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের দিন গণভোটে বিএনপি স্বাগত জানালেও সায় নেই জামায়াতের। রাষ্ট্রপতির আদেশ জারিতে ক্ষুব্ধ এনসিপি। মতভিন্নতার পরও নিরপেক্ষ সিদ্ধান্ত সরকারের, মত বিশ্লেষকের।
মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়া, তুরাগ নদে ডুবে যুবকের মৃত্যু, আটক আরও একজন। বরগুনায় পুড়িয়ে দেয়া হলো পার্কিং করে রাখা বাস। এবং রাজধানীর বেশিরভাগ ভবনের মাঝের স্থান যেন ময়লার ভাগাড়, জমে থাকা পানিতে মশার বংশবিস্তার, ঝুঁকিতে জনস্বাস্থ্য। বাসিন্দাদের অসচেতনতাকে দুষছে সিটি কর্পোরেশন। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।